প্রেগনেন্সি 9 মাস বাচ্চা পেটে নিয়ে প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে পা রাখতেই সতীনের মুখোমুখি হলাম আমি। এখানে এসে লোকমুখে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগেও সে একটি বিয়ে করেছে, ইভেন এখনো তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার 5 বছরের একটি মেয়েও আছে। অথচ আমাদের বিয়ের আগে খুনা করেও এসব টের পাইনি আমি। এসব কিচ্ছুতেই স্বীকার করেনি সে। হয়তো এই সত্য কখনো জানার হতো না যদি আমি আজ নিজ থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা নিখুঁত ভাবে ঠকিয়েছে আমাদের দুজনারীকে। আমার সতীনও জানে না আমি তার স্বামীর আরেকটি স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি আপনি? আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটি স্ত্রী, আপনার সতীন আমি, কি বিশ্বাস করবেন আপনি? আমার কথায় সে প্রচন্ড রকমের রেগে গেল। অচেনা এক মেয়ের মুখে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে রাগটা স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালেই সহ্য করতে পারেনি। আমিও পারছি না, আমার সতীনও পারবে না। সে আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, এই মেয়ে, কি সব ফালতু কথা বলছিস তুই? এখনই বের হ তুই আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না, তার সাথে রিলেশন করেই আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে, আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট। সে ওখানেই চাকরি করতো, ফ্ল্যাটে একাই থাকতো। ওখানে সবাই জানতো সে অবিবাহিত, মা বাবা গ্রামে থাকে, এই কথাও তার মুখে বলা। আমাদের পাশাপাশি বাসা হওয়ার সুবাদে তার সাথে টুকটাক কথা হতো, দেখা হতো। প্রতিবার সে আগ্রহ নিয়ে আগে আগে কথা বলতো। তার কথা বলার ভঙ্গি ছিল অসাধারণ, আমার ভালো লাগতো। যে কোনো মেয়েরই ভালো লাগবে তাকে, দেখতে শুনতে ভালো, শিক্ষিত যুবক। এভাবে কিছুদিন যেতে না যেতে সে বিয়ের প্রস্তাব দিল সরাসরি আমাকে। আমি তখন অমত করলাম, তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আমাদের প্রেম হলো। আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, আসলে ওটার নাম ছিল পরকীয়া। খুনাক্ষরে বুঝতে পারিনি আমি তার চালাক, সে বুঝতে দেয়নি। প্রেম হওয়ার 6 মাসের মাথায় সে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা নেই, আমরা শুধু 2 বোন। আমার বিয়ের ব্যাপারে সে মায়ের সাথে সরাসরি কথা বললো। মা প্রথম রাজি হয়নি, তবুও সে হাল ছাড়েনি। এরপর বিভিন্ন কৌশলে আমার মাকে রাজি করালো। ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতে ভালো, তাই আমার পরিবারও আর অমত করেনি। মা বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার অভিভাবকদের নিয়ে আসতে হবে, তাদের মতামতের প্রয়োজন আছে। এরপর সে তার বাবা মাকে গ্রাম থেকে আসতে বলল, তারাও আমাকে পছন্দ করলেন। এভাবে বিয়েটা হলো আমাদের। বিয়ের পরপরই তারা গ্রামে চলে গেল। আমরা 2 জন শহরে থাকতাম। মাঝে মধ্যে সে ছুটিতে গ্রামে যেত, কিন্তু আমাকে কখনো নিয়ে যেত না। আমি যেতে চাইলেও বলতো, তোমার অনার্স শেষ হলে একেবারে ধুমধাম করে তুলে নিতে চেয়েছে মা বাবা। আমিও মেনে নিলাম। উনি যে কয়দিন ছুটিতে থাকতো সবসময় ব্যস্ত থাকতো, তখন খুব একটা কথা হতো না আমাদের। হলেও দিনের বেলা টুকটাক হতো, হবেই তো। আজ বুঝলাম সে কারণ। সে গ্রামের কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে। তারাও তো এসব জানে না। আর আমি তো সরল ছিলাম, সে যা বুঝাতো তাই বুঝতাম, কখনো সন্দেহ করতাম না। আর আমার এই সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে। তবু আমি টের পাইনি। হবেই তো। বিয়ের 6 মাস যেতেই আমি বাচ্চা কনসিভ করি। এরপরও দিনগুলো ভালো যাচ্ছিল। আমার প্রেগনেন্সির 8 মাস হতে হঠাৎ সে গ্রামের কথা বলে বাসা থেকে বের হলো। এরপর মানুষটা হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। আমার সাথে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ। অসুস্থ শরীর, স্বামীর চিন্তায় আমি শেষ। কি হলো মানুষটার, কোথায় আছে? এই প্রথমবার তার দেওয়া গ্রামের ঠিকানায় গেলাম আমি আর মা। সেই ঠিকানা ছিল ভুয়া। আসলে সেখানে তাদের কেউ থাকে না। পরে শুনতে পাই আমাদের বিয়েতে যারা তার মা বাবা হয়েছিল তারাও তার কেউ না। এত সত্যের মুখোমুখি হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তবুও শেষটা দেখতে তার খোঁজ করলাম। আমাদের কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল। সেখান থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মানুষটাকে। এখানে এসে শুনতে পেলাম আরেকটা সত্য, যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষটাকে এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো। আমি নিজেকে তবু যথাসম্ভব সামলে নেব। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও লড়তে হবে আমাকে। আমি একটু শক্ত হয়ে তাকে বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আমার স্বামীর ঘর, এখানে আমারও অধিকার রয়েছে। আমার কথা শুনে সে সতীন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আমাকে একটা থাপ্পড় দিয়ে অক্ষদ্য গালিগালাজ করতে লাগলো। আমাদের কথা শুনে সেখানে উপস্থিত হলো আমার স্বামী মাহিম। তার কোলে তার মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি। কত সুন্দর সুখী পরিবার ছিল তার। সে পরিবার রেখে আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আজ বড় অসহায় লাগছে। মানুষটা আমাকে এভাবে না ঠকালেও পারতো। কেমন শূন্য শূন্য লাগছে আমার, কান্না পাচ্ছে খুব, কিন্তু কান্না করতে পারছি না আমি। আমাকে নিজের বাড়িতে দেখে মাহিমের মাথা যেন বাজ পড়লো। অবাক হয়ে বলল, তনয়া তুমি এখানে কেন? তনয়া তুমি এখানে? হ্যাঁ আমি না আসলে তো আজ জানতে পারতাম না এসব কথা। তুমি আমাকে এভাবে ঠকালে কেন? তুমি বিবাহিত, তোমার স্ত্রী সন্তান রয়েছে, এ কথা কেন আমায় বলনি? বউ থাকতে এরপরও কেন বিয়ে করলে আমায়? সত্যি যখন শুনিয়ে ফেলেছো, তাহলে আর মিথ্যা বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে তনয়া। ও সময় আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল, মোহ কেটে গেছে। এখন আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও তনয়া। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। মেয়ে আছে আমার, তার ভবিষ্যৎ আছে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। গড়গড় করে খুব স্বাভাবিকভাবে কথাগুলো বললো, যা শুনে তার প্রতি অগাধ ভালোবাসাটা আর আমার রইল না। আমি অবাক হয়ে রইলাম। জি, তুমি এত নীচ, এভাবে এত জঘন্যভাবে কেন ঠকালে আমাকে? আরে তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে?
আমার অনাগত সন্তানের কথা ভাবলে না? আমার পেটে যে রয়েছে সেও তো তোমার সন্তান। সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠলো আমার সতীন। বিশ্রী ভাষায় গালাগালি করতে লাগলো আমায়। তার স্বামী কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি নাকি ভুলিয়ে বালিয়ে তাকে বিয়ে করেছি। হায়, আমার স্বামী নির্বাক। আমার সতীন তার সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমায়। আমি তবু ভিক্ষুকের মতো ওদের হাত পা ধরে একটু আশ্রয় চেয়েছিলাম, কিন্তু ওরা আমায় এতটুকু আশ্রয়ও দিল না। ওর বাবা ভাবলো না আমার সন্তানটার কথা, রাস্তায় বের করে দিল আমায়। সাথে আমার স্বামী বলে দিল, সন্তান যেহেতু আমার, তার দায়িত্ব না হয় আমি নিলাম, তবে তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না, তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাথে কাবিনের টাকাটাও। আর কখনো তুমি এখানে আসবে না। এরপরও ঝামেলা করলে কিছু করতে পারবে না তুমি। এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে। কত সহজে মানুষটা বলে দিল এইসব। আরে তুই যখন এতটাই ভালোবাসি তোর বউকে, তাহলে তাকে রেখে আমাকে কেন বিয়ে করলি? কেন এত নাটক করলি আমার সাথে? তোর মোহকে প্রাধান্য দিতে নষ্ট করলি আমার জীবনটা। পুরুষ মেয়েদের জীবন পুতুলের থেকেও সহজলভ্য মনে করো তোমরা। এত এত অন্যায় করেও এই পুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুশোচনা বোধ নেই। তাদের জীবনে নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখে থাকে। এদের খপ্পরে পড়ে শান্তি সুখ পায় না বোকা নারীরা। একটা মানুষকে বিশ্বাস করে ভালো জায়গা হলো শেষমেশ রাস্তায়